আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা সিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরো 132 জনের মৃত্যু। এবার অক্সিজেনের অভাবে বগুড়ার 7 রোগীর প্রাণহানি। খুলনা, রাজশাহী ও রংপুরের পরিস্থিতি ভয়াবহ, ঠাঁই নাই ঢাকা হাসপাতালেও। বিধিনিষেধ না মানায় রাজধানীতে আরো 320 জন গ্রেফতার। বৃষ্টি আর ছুটিতে রাজপথ প্রায় জনশূন্য। সেনা ও পুলিশি তৎপরতাও কয়েকটি জেলায় ঢিলেঢালা ভাব। প্রবাসীদের টিকা নিবন্ধন শুরুর দিনই কারিগরি জটিলতা। করোনার ভয়াবহতায় উদ্বেগ তৈরি পোশাক খাতে। পরিস্থিতির উন্নতি না হলে রপ্তানির আদেশ, স্থানান্তরের শঙ্কা। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে বেশ কটি নদীর পানি বিপদসীমার ওপরে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। বন্যা দীর্ঘস্থায়ী না হওয়ার আভাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় গত একদিনে মারা গেছেন 132 জন, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর শনাক্ত হচ্ছেন 8,483 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার আগের চেয়ে বেড়ে 28.27%। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের উদাসীনতার কারণেই আক্রান্তের হার বেড়েছে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুরুতে ঢাকা থেকে সারা দেশে করোনা ছড়ালেও এখন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে করোনা ঢাকার দিকে আসছে। এ কারণেই বাড়ছে করোনা সংক্রমণের হার। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গেল একদিনে করোনা সংক্রমণে মারা গেছেন 132 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 14,778। নতুন 30,012টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 8,483 জনের। এ নিয়ে মোট আক্রান্ত হল 9,30,042 জন। শনাক্তের হার বৃহস্পতিবারের তুলনায় 3% বেড়ে হয়েছে 28.27 এবং মৃত্যুর হার 1.59। মৃত্যু শনাক্তের হার কমাতে সচেতনতার কোনো বিকল্প নাই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষ যখন করোনা থাকা সত্ত্বেও করোনা নাই মনে করে উদাসীন হয়ে পড়ে স্বাস্থ্যবিধিগুলোর ব্যাপারে, তখন করোনা একটা সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবার বিষয়টা আরও জটিল, কারণ এবার বাংলাদেশে যখন করোনার সংক্রমণটা বাড়ছে, তখন এখানে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং এই ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার যে মূল ভাইরাসটি তার চেয়ে 50% বেশি সংক্রমণশীল। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এবার আমাদের সারা দেশে কিন্তু এটি একসাথে ছড়িয়ে পড়েছে। এবার প্রান্তিক অঞ্চল থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকার দিকে ক্রমশ এগিয়ে আসছে। ফলে আমাদের সচেতনতার জায়গাটা অনেক বেশি জরুরি। কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকলে সংক্রমণ কমতে পারে বলেও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট না পাওয়ায় বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে 7 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালটিতে 13 ঘণ্টায় এই 7 করোনা রোগীর মৃত্যু হয়। উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম হাই ফ্লো নাজাল ক্যানুলার সংকটে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট না পেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। শ্বাসকষ্টের কারণেই এই রোগীদের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। হাসপাতালটিতে এখনও 10 রোগী মুমূর্ষু অবস্থায় রয়েছেন। শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র 2টি। আরও 2টি নাজাল ক্যানুলা বরাদ্দ পাওয়া গেলেও তা চালু করা যায়নি। অপর্যাপ্ত সরঞ্জাম নিয়ে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও 17 জনের মৃত্যু হচ্ছে। এ নিয়ে সেখানে 32 দিনে মারা গেছেন 444 জন। এদিকে খুলনা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুরের পরিস্থিতিও ভয়াবহ। এসব জেলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। নতুন আরও 76 জন সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন 468 জন। একদিনে 467 জনের টেস্টে পজিটিভ ধরা পড়েছে 198 জনের। এদিকে খুলনায় 10 জেলায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেলে 14 জন সহ 7 দিনে করোনায় 22 ও উপসর্গে 33 জন মারা গেছেন। একদিনে 621 জনের টেস্টে শনাক্ত হয়েছে 147 জন। রংপুর ও চুয়াডাঙ্গায় 8 জন করে মৃত্যু হয়েছে আরও 16 জনের। কুষ্টিয়া ও টাঙ্গাইলে 7 জন করে মারা গেছেন 14 জন। এছাড়া চট্টগ্রামে 4 জন, সিলেট এবং গাজীপুরে 2 জন করে মারা গেছেন আরও 4 জন। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছেই। কোনোটিতে সাধারণ বেডও খালি নেই। কেবল ঢাকা মেডিকেলেই 1 সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে 30% বেশি। মেডিকেলের পরিচালক বলছেন, এই হারে রোগী ভর্তি চলতে থাকলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না।
রাজধানীর কোভিড রোগী চিকিৎসার অন্যতম কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 2 সপ্তাহ আগেও করোনা রোগীদের জন্য নির্ধারিত বেশিরভাগ বেড ফাঁকা ছিল, কিন্তু গত কদিনের চিত্র ভিন্ন। একের পর এক নিয়ে আসা হচ্ছে করোনার রোগী। ঢাকা মেডিকেলে করোনা রোগীদের জন্য প্রায় 700 বেড, বর্তমানে 500-র বেশি রোগীতে পরিপূর্ণ। ফাঁকা নেই আইসিইউ। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের 75%ই কেবল রাজধানীর। আমাদের পেশেন্ট যদি এক সপ্তাহ বলেন তাহলে আমাদের 30% পেশেন্ট বেড়ে গেছে, 30 to 40%। আমাদের যেখানে 300 ছিল পেশেন্ট, এখন সেখানে মোর দেন 500 পেশেন্ট। সংক্রমণের হার, ইনফেকশন রেট যেভাবে বাড়ছে, তাহলে কিন্তু এটা মানে বাস্তবে এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব না সব পেশেন্টদেরকে হাসপাতালে ভর্তি করা। সেটা কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আমাদের ফেস করতে হবে, আমরা দেখতে পাচ্ছি। রোগীর চাপ করোনা চিকিৎসার বিশেষায়িত মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালেও সাধারণ বেড ও আইসিইউতে বেড খালি রয়েছে সামান্য কয়েকটি। মুগদা জেনারেল হাসপাতালে 300 সাধারণ বেডের অর্ধেকেরই বেশিতে রোগীতে ভর্তি, আইসিইউ খালি নেই। মেডিকেলের পরিচালক জানান, প্রতিদিন 5% হারে রোগী বাড়ছে হাসপাতালটিতে। গত 2 সপ্তাহ পর্যন্ত উত্তরোত্তর রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সিরিয়াস রোগীর সংখ্যাও ঠিক আগের মতোই। ডেল্টা ভেরিয়েন্টের কারণে যে অনেক বেড়ে গেছে সেটাও বলা যাবে না। তবে একটা জিনিস উল্লেখযোগ্য, যেটা আগে যে ভেরিয়েন্টটা ছিল সেই ভেরিয়েন্টটাতে আমাদের রোগী সুস্থ হতে মোটামুটি ভাবে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে সুস্থ হয়ে যেত, কিন্তু এখন সেটা সময় লাগতেছে একটু বেশি, 2 সপ্তাহের মতো সময় লাগতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গত 1 মাসের পর্যালোচনা বলছে, গেল 1 মাসে রাজধানীতে সাধারণ বেডে রোগী বেড়েছে 22%, আইসিইউতে বেড়েছে 4%-এর বেশি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। লকডাউন, বৃষ্টি আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকটা জনশূন্য তিলোত্তমা রাজধানী ঢাকা। এর মাঝেও জরুরি প্রয়োজনে বেরিয়েছেন কেউ কেউ, আবার লকডাউন দেখতে বা অপ্রয়োজনে বের হয়ে নানা অজুহাত দেখানো মানুষও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর জেরায় পড়ে এ ধরনের কিছু লোককে গুনতে হচ্ছে জরিমানা। এদিকে বিধিনিষেধ না মানায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 320 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে 208 জনকে। বাংলা দিনপঞ্জিতে এখন মধ্য আষাঢ়, রাত থেকেই বৃষ্টি, কখনো থেমে থেমে ঝিরিঝিরি, কখনো মুষলধারায়। এরই মাঝে করোনার বিস্তার রুখতে চলছে লকডাউন, তার উপর সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে নগরবাসীর ঘরবন্দি থাকার এক সন্ধিক্ষণ, যার ছাপ রাস্তাঘাটে ভিন্ন ধাঁচের জনশূন্যতা। এমন নিস্তব্ধতাও ভেদ করেছেন অনেকে। তাদের মোকাবেলায় রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে চেকপোস্ট। সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়েছেন কেউ কেউ। স্বাস্থ্যবিধি সহ মাস্ক থাকা না থাকার প্রশ্নই ছিল বেশি। আবার সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা মানা উচিত। কারোই আসলে ঘর থেকে বের হওয়া উচিত না, নিজের স্বার্থে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছে, তো যাদেরকে জরিমানা আওতার প্রয়োজন মনে করছি তাদেরকে তার কাছে হ্যান্ডওভার করছি, তো তিনি সেভাবে তার ধারা মোতাবেক জরিমানা করছেন। নানা অজুহাত দেখিয়েছেন লকডাউনে বের হওয়া মানুষ। কেউ কেউ বের হয়েছেন সত্যিকার জরুরি প্রয়োজনে। আমার মা অসুস্থ, তো এখান থেকে কিছু খাবার কিনতে আসছে। এই যে এখানে একটা বাজার আছে বাম পাশে। না, আমার দাদু ভর্তি আছে, ওনার পেশেন্ট আইডেন্টিটি কার্ড আছে। সরকারের তো সব বন্ধ, কিন্তু আমাদের রেস্টুরেন্ট প্রতিষ্ঠান এগুলো খোলা তো। মাস্ক আছে, এই যে বলি কিছুক্ষণের জন্য খুলছি। বাঁচতে হবে, বাঁচার জন্য মানুষ লড়াই করে। যে কদিন আল্লাহ রাখছে এই কদিন এই লড়াই করে শেষ হইতে চাই। অপ্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের সবার অজুহাত আমল পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। জরিমানা গুনতে হয়েছে তাদের। আমি একজনের কাছে টাকা পাবো, ওনার সাথে আমাদের ব্যবসায়ী লেনদেন, সো ওনার কাছে টাকা আনতে যাচ্ছি। দাওয়াত খাওয়ার তো সময় না, করোনার মধ্যে আম্মা যেন অসুস্থতার জন্য যাইতে আসছি। তো হাসপাতালে তো যাচ্ছি, তাছাড়া তো যাইতাম না। না, রুগী ওখানে লোক আসতে 2-3 দিন বলে গোসল করতে পারতেছে না, তাই আমার বাসায় আনতে যাচ্ছি। তবে বিধিনিষেধ, বৃষ্টি, ছুটির দিন সব মিলিয়ে দোকানপাট, বিপণী বিতান বন্ধ থাকলেও ভিড় ছিল রাজধানীর বাজারগুলোতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শিহাব হোসেন। রাজধানীর অবস্থা জানতে সরাসরি কথা বলছি তার সাথে। শিহাব, রাজধানীতে আজ দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে, তো আপনি কারওয়ান বাজার এলাকায় আছেন, সেখানে বিধিনিষেধ পরিস্থিতি লকডাউনের কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের।
ফারহান, আপনাকে ধন্যবাদ। কারণ বাজার শুধু না, আমরা আশপাশের বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখেছি। তো সারাদিন যেরকম আসলে তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদের বিষয়টি ছিল, চেকপোস্ট ছিল, তো এখন সন্ধ্যার পরে পাশাপাশি বৃষ্টি হচ্ছে, যে সন্ধ্যার পরে কিছুটা শিথিল আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এখনও চেকপোস্ট রয়েছে বিভিন্ন পয়েন্টে, এবং পুলিশের যে তল্লাশি, অর্থাৎ মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোলিং কিংবা কনভয় পেট্রোলিং যেটাকে বলে, সেগুলো কিন্তু চলছে, এবং বিভিন্ন জায়গায় মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে যে কে কোন প্রয়োজনে বের হয়েছেন। আর আপনাকে যদি আজকে সারাদিনের তথ্যটা একটু দিই, যে আজকে বিনা প্রয়োজনে বের হওয়ার কারণে কিংবা উপযুক্ত কারণ দেখাতে না পারার কারণে 320 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে 208 জনকে। আর ট্রাফিকের মাধ্যমে 68টি গাড়িকে 1,19,900 টাকা জরিমানা করা হয়েছে, এবং এ পর্যন্ত ট্রাফিকের মাধ্যমে 219টি মামলা করা হয়েছে, এবং এতে 5,45,500 টাকা এখন পর্যন্ত জরিমানা করা হয়েছে। তো যেখানে মোবাইল কোর্ট ছিল, সেখানে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে। তো অনেকের মধ্যে আছেন যেসব কারণ আসলে স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে, যে স্বাস্থ্যবিধির আওতার বাইরে পড়ে, সেসব কারণ ছাড়াও কিন্তু অনেকে বের হয়েছেন। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা বলছিলেন যে মামলা দেয়া কিংবা আইনের আওতায় আনা আসলে কারোই কাম্য নয়। তো এই ক্ষেত্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার এই করোনা মোকাবেলার জন্য। তো আপাতত এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ খবর। ফারহানা, ধন্যবাদ শিহাব। রাজধানীর কার্বন বাজার এলাকা থেকে লকডাউন পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শিহাব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনের চলাচল ও মানুষের আনাগোনা ছিল বেশ কম। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও কোনো কোনো জেলায় ছিল ঢিলেঢালা ভাব। অকারণে ঘোরাঘুরির কারণে জরিমানাও গুনতে হচ্ছে অনেককে। লকডাউনের দ্বিতীয় দিনে বন্দরনগরী চট্টগ্রামে কঠোর অবস্থানে পুলিশ। নগরীর প্রবেশ মুখ, সিটি গেট ও কর্ণফুলীতে বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করলে করা হচ্ছে আটক ও জরিমানা। ছুটির দিন ও বৈরী আবহাওয়ার মধ্যে রাজশাহীর রাস্তাঘাট ছিল জনশূন্য। বন্ধ রয়েছে অফিস, আদালত, শপিং মল, দোকানপাট। যারা ঘর থেকে বের হয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাদের। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল। বৈরী আবহাওয়ায় বেশ ভোগান্তিতে পড়েন পোশাক কারখানার শ্রমিকরা। ময়মনসিংহের প্রত্যেকটি প্রবেশমুখ ও বিভিন্ন মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সিলেটের সড়কগুলোতেও স্বাস্থ্যবিধি মানাতে ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। নগরীর প্রবেশপথে রয়েছে পুলিশের 16টি চেকপোস্ট। মৌলভীবাজারে মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বেপরোয়া চলাচলে জরিমানা করা হয়েছে 167 জনকে। সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করেন সেনা সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলায় 41টি মামলায় 33,100 টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা মানুষকে সতর্ক করার চেষ্টা করছি যেন তারা বাসা থেকে না বের হয়, এবং তাদের যেন দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলো যেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেন। জনসাধারণকে সচেতন করার জন্য বাংলাদেশ সরকার যে প্রজ্ঞাপন জারি করেছেন, যেসব নিয়মগুলো দিয়েছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা মাঠ পর্যায়ে যা করা দরকার আমরা এবং অসামরিক প্রশাসনের সমন্বয়ে আমরা সে ধরনের কার্যক্রম করব। ঝিনাইদহের বিভিন্ন মোড়ে জেলা প্রশাসনের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। অপ্রয়োজনে বের হওয়াদের সতর্ক করছেন তারা। মোস্টলি চেক করতেছি যে যানবাহনগুলোর মুভমেন্ট, অতিরিক্ত মানুষের যে বিভিন্ন জায়গায় সমাগম, বাজারে অতিরিক্ত মানুষের ডিস্টেন্স না মেনটেন করে সমাগম, এবং যানবাহনে বিভিন্ন সময় অতিরিক্ত যাত্রী যে বহন করতেছে, এই জিনিসগুলো আমরা বিভিন্ন সময় টহলের মাধ্যমে রেস্ট্রিক্ট করতেছি এবং জনগণকে সচেতন করার চেষ্টা করতেছি। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জে সেনাবাহিনী, বিজিবি সহ জেলা পুলিশ ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরপরও নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। ভৈরবে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। লোকজনকে জরিমানা করে শাস্তিরও আওতায় আনার চেষ্টা করছি, যাতে মানুষের মধ্যে এক ধরনের ঘর থেকে বের হওয়ার অনেকটুকু সৃষ্টি হয়। এছাড়া দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, মেহেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ সারা দেশে চলছে কঠোর লকডাউন। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিদেশগামীদের টিকা নিবন্ধন কার্যক্রম শুরুর প্রথম দিনই কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীন থেকে 33 লাখ টিকা আসছে রাতে। টিকা নিবন্ধনের জন্য শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে জড়ো হন বিদেশগামীরা। সার্ভার জটিলতার কারণে নিবন্ধন কার্যক্রমে সমস্যা দেখা দেয়।
এ নিয়ে ভোগান্তির কথা জানান বিদেশগামীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একসাথে অনেকে অ্যাপস ব্যবহার করায় জটিলতা দেখা দিয়েছে। সার্ভার সচল হওয়া সাপেক্ষে শনিবার থেকে সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন চালুর কথা জানানো হয়। নিজ নিজ জেলায় নিবন্ধনের পরামর্শও দেওয়া হয়। এদিকে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের 13 লাখ মডার্নার এবং চীনের 20 লাখ টিকা ঢাকায় আসছে রাতে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার সকালে কোভ্যাক্সের আরও 12 লাখ টিকা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এখন বলতেছে আজকে ফর্ম ফিল আপ করাই যাবে না, তো এখন আমরা বুঝতেছি না আসলে কি এই ভোগান্তির শেষ কোথায়। বিকাশে 200 টাকা যাচ্ছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না কারোটাই না, এটাই বড় সমস্যা। আর এটা যদি হয়ে যেত এখানে এত জনসমাগম হতো না। সার্ভার বন্ধ করে দিছে। তো এই যে আমরা এত দূর দূর প্রান্তে থেকে আমরা আসছি, আমাদের তো একটা খরচ গেছে। পাসপোর্ট ইস্যু করবে এখানে, আমাদের টিকা দিয়ে দিব, এত কিছু। তো এই দেশ তো মনে করেন মগের মূল্য, গরিব মানুষের লুইটা খাইতেছে, আর কিছু না। করোনার ভয়াবহতায় নতুন করে উদ্বেগ রফতানি খাতে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে রফতানি পণ্য বিদেশি ক্রেতাদের শর্তের মুখে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সেই সাথে রফতানি আদেশ স্থানান্তরের আতঙ্ক ভর করেছে রফতানিকারকদের মধ্যে। মহামারী করোনার শুরুতে রপ্তানিতে বড় ধরনের সমস্যার মুখে পড়েছিল চীন, কিন্তু এখন পাল্টে গেছে পরিস্থিতি। চীন সহ বিভিন্ন দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতির আভাস নেই, যা দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যে দেশগুলোতে আমরা এক্সপোর্ট করছি সেই দেশগুলো কিন্তু আমাদেরকে ভবিষ্যতে বড় কোনো রকমের বারের মধ্যে ফেলে দিতে পারে, যে এই এত হেভিলি কন্টামিনেটেড দেশ থেকে আপনার প্রতিনিয়ত ওখানে যাওয়া এবং এক্সপোর্ট, এই জিনিসগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে চলে আসলেও আসতে পারে। যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, যদি এটা কমিয়ে আনতে না পারি, তাহলে তো অবশ্যই তারা বিকল্প চিন্তা করবে। লকডাউনের মধ্যে উৎপাদন চালিয়ে রেখে সময়মতো পণ্য ডেলিভারি দেওয়ার চ্যালেঞ্জে ব্যবসায়ীরা। তারা তো এখন লকডাউন দেখে চিন্তিত বাংলাদেশে, যে তাদের পণ্য, তাদের দরকার তাদের পণ্য নির্দিষ্ট টাইমের মধ্যে। যদি কোনো কারণে আমরা নির্দিষ্ট সময়ে পণ্য পাঠাতে না পারি, তাহলে কিন্তু আমাদের উপর প্রবলেম হবে। আমরা ক্যান্সেল হয়ে যাবে অর্ডার, অথবা আমাদের প্লেনে পাঠাতে হবে, অথবা ভবিষ্যতে অর্ডার বাইরের দেশে চলে যাবে। একটা প্রতিযোগিতামূলক বাজারে কাজ করি আমরা। আমাদের যে মেজর এক্সপোর্ট আইটেমসগুলো আছে, সেই এক্সপোর্ট আইটেমগুলোতে আমাদের কম্পিটিটররা কিন্তু আমাদের নেক টু নেক আছে। এখন কোনো একটা জায়গায় আপনার সরবরাহ যদি ব্যাহত হয়, সেই সুযোগটা আমাদের যে কম্পিটিটররা আছে তারা নেবে। এবং আমরা যে বাজারে এখন খুব প্রমিনেন্ট অবস্থায় আছি, সেই প্রমিনেন্ট বাজার কিন্তু আমাদের হারানোর একটা সম্ভাবনা চলে আসতেছে। সো এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। পরিসংখ্যান বলছে করোনা বাস্তবতা 2020 সালে আগের বছরের চেয়ে দেশে রপ্তানি কমেছে প্রায় $600 কোটি। চলতি বছর এ অনিশ্চয়তা আরও বেশি। তাই লক্ষ্যের কতটা অর্জন হবে তা নিয়ে রয়েছে সংশয়। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, জনগণের অধিকারের কথা বলায় এখনও কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ হবার পরও বিদেশে যাবার অনুমতি মিলছে না। এক ভার্চুয়াল আলোচনায় তারা এসব মন্তব্য করেন। আজকে সমগ্র দেশ এখন একটা ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। সমগ্র দেশ আজকে একটা ফ্যাসিবাদের জাটা কলে পড়ে গেছে। আজকে এখানে অর্থনীতিকে পুরোপুরি একটা লুটের অর্থনীতি পরিণত করা হয়েছে। আজকে এখানে রাজনীতিকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র এক দল, এক ব্যক্তির রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আজকে চাটুকারিতা এবং তোষামোদি ছাড়া অন্য কোনো পথ যেন মানুষের জানা নেই। আজকে জীবনের কোনো মূল্য নেই, এই একটা অবস্থায় আইনের কোনো শাসন নেই। যে আমাদের নেত্রী সারা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, মুক্তিযুদ্ধের সপক্ষে, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকেও ঠিক একই কারণে তিনি কারারুদ্ধ এবং তিনি অসুস্থ। তাকে বিদেশে চিকিৎসা করতে, বিদেশে যাওয়ার জন্য পর্যন্ত এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার তাকে বাধা সৃষ্টি করছে। পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি আরও বেড়েছে।
বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া 10 গ্রামের মানুষের দুর্ভোগ চরমে। এদিকে কুড়িগ্রামে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে সবকটি নদ নদীর পানি বাড়ছে। প্রবল স্রোতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী নদীর 3টি জায়গার বাঁধ ভেঙেছে। পানি ঢুকছে ফুলগাজী উপজেলা বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। তলিয়ে আছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে অর্ধশতাধিক পুকুর ও মাছের ক্ষেত। পানিবন্দী প্রায় 700 পরিবার। ভাঙন এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুসছে কুড়িগ্রামের নদীগুলো। ধরলার পানি কিছুটা কমলেও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি। নদ নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। এসব এলাকায় পাট ও সবজির ক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে দেশে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ঢাকায় এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস বলছে চলমান বর্ষণ আরও 2-1 দিন অব্যাহত থাকবে। ভারতের উজানের ঢলের কারণে বাংলাদেশে নদ নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে 3-4 দিনের মধ্যে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। এরই মধ্যে সিলেট অঞ্চলের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম, ময়মনসিংহ, খাগড়াছড়ির নদ নদীতেও পানি বেড়েছে। উজানে আসাম, মেঘালয় এবং দার্জিলিং অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেজন্য এই অঞ্চলগুলোর পানি গত 2-3 দিন যাবৎ বেশ উল্লেখযোগ্য হারেই বাড়ছে এবং এই ধরনের বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী 3-4 দিনের মধ্যে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চল, এই অঞ্চলের জেলাগুলো মূলত আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে মোট আপনার প্রায় 20 থেকে 25টি জেলা আপনার এই সময়ে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেশে গত কয়েকদিন ধরে চলছে টানা বর্ষণ, তাই অতিবৃষ্টিতে বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে এবছর ঢাকায় বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে এটা মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটা হয় এবং বর্তমানে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় বিরাজ করছে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে সামান্য বৃষ্টিপাত বেশি হয়েছে এবং সিলেট বিভাগে সামান্য কম হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 33 মিলিমিটার এবং কক্সবাজারে সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা বাদল সমর্থকদের হামলায় মির্জা কাদেরের 6 কর্মী গুলিবিদ্ধ, আহত হয়েছে কমপক্ষে 10 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 11:15টার দিকে মিজানুর রহমান বাদলের অনুসারী ও চর এলাহি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থকেরা আওয়ামী লীগ নেতা আব্দুল গনির বাড়িতে হামলা চালায়। আহতদের চিকিৎসা চলছে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে রয়েছেন বাহার, সবুজ, রুবেল, ইউসুফ, ইলিয়াস, ফিরোজ উদ্দিন, সাদ্দাম ও হেলাল। আহতরা বসুরহাট পৌর মেয়র মির্জা কাদেরের সমর্থক এবং হামলাকারীরা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী। চলমান কঠোর বিধি নিষেধের মাঝে টানা বৃষ্টিতে বড় ধরনের প্রভাব পড়েছে কাঁচা বাজার থেকে নিত্য পণ্য দ্রব্যের বাজারে। পণ্যের ঘাটতির পাশাপাশি দাম বাড়বে এমন ধারণা থাকলেও বাস্তবে কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। দাম কমলেও বাজার অনেকটা ক্রেতা শূন্য থাকায় হতাশ ব্যবসায়ীরা। সরবরাহ ঘাটতি থাকায় বেড়েছে মুরগির দাম ও হাঁসের ডিমের দাম। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার নিয়ম মেনে নিত্যপণ্যের দোকান খুলে বসেছেন বিক্রেতারা। কিন্তু বিধিনিষেধ মেনে মানুষ যেমন ঘর থেকে বের হতে পারছেন না, তার সাথে টানা বৃষ্টির কারণে বাজারে নেই ক্রেতা। সবজির দাম অর্ধেকে নেমে আসলেও বেচা বিক্রি কম হওয়ায় হতাশ দোকানিরা। বাজারের অবস্থা খুব ভালো না, বৃষ্টিতে কোনো ক্রেতা নাই। সকালের থেকে কাস্টমার একদম বৃষ্টিতে ভিজাতে অবস্থা খারাপ। অন্য দিনের চেয়ে তো অনেক 50% মালের দাম। করলা ছিল পরশু দিন 80 টাকা 60 টাকা, আজকে 30 টাকা। ভেন্ডি ছিল 40 টাকা, আজকে 20 টাকা। আর সিসিঙ্গা ছিল 50 টাকা, আজকে 20 টাকা 30 টাকা। লকডাউন, এই কারণে মাল আসতে পারে না, আর আসলে বিক্রি করতে পারে না। পরশু দিন থেকে একবারে বাজার খালি, কোনো পাইকার পত্র নেই। কাঁচামরিচ দেশে 1000 টাকা, এখানে 40 টাকা ধারা বিক্রি করতে পারতেছি না আমরা।
চালের দাম বাড়েনি, মজুদও আছে পর্যাপ্ত, কিন্তু নেই ক্রেতা। লকডাউনের পরে চাউলের বাজারে কোনো পরিবর্তন হয় নাই, আর দ্বিতীয়ত বাজারে কোনো ক্রেতা নাই, শুধু বিক্রেতারাই বসে আছে, বাজারে কোনো কাস্টমার নাই। একেবারেই মনে হচ্ছে যেন দেশে কোনো মানুষে নাই। তুলনামূলক হিসাব করতে গেলে আমাদের 10 ভাগের 1 ভাগও কোনো কাস্টমার নাই বেচা কিনা করার মতো। ভোজ্য তেল আমদানিকারক সমিতি সম্প্রতি লিটার প্রতি 4 টাকা কমিয়েছে। নতুন দামে বাজারে তেল পৌঁছায় বিক্রেতারা এরই মধ্যে কম দামে বিক্রি শুরু করে দিয়েছেন। লিটার প্রতি 60 টাকা করে কমাইছে, যেমন আগে 700 টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে 20 টাকা পার পিসে কমছে, 680 টাকা এখন বিক্রি করি। কমের মাল পাইছে, কিন্তু পরিপূর্ণভাবে যেভাবে কমছে ওইভাবে কোম্পানি কমাইতেছে না। যেটা ধরেন 20 টাকা একটা ক্যানে কমার কথা, সেটা এখন 20 টাকা কমাইতেছে না, মাত্র 10 টাকা কমাইতেছে। কঠোর বিধিনিষেধের ফলে আমদানি কম থাকায় মুরগির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে হাঁসের ডিমের দামও। ব্রয়লার কেজিতে বাড়ছে 3-4 টাকা কেজিতে বাড়ছে, এখন ব্রয়লার 135 থেকে 40 টাকা, আর সোনালি হলো 220 থেকে 10 টাকা। খালি হাঁসের ডিমের দামটা বাড়ছে, আর মুরগির দাম আগের সাবেকের দামে আছে 100 টাকা দর্জন, হাঁস হলো 130। কঠোর বিধিনিষেধের মধ্যে কাঁচামাল ও নিত্যপণ্য দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দেশে করোনায় আরো 132 জনের মৃত্যু। এবার অক্সিজেনের অভাবে বগুড়ায় 7 রোগীর প্রাণহানি। খুলনা, রাজশাহী ও রংপুরে পরিস্থিতি ভয়াবহ, ঠাঁই নাই ঢাকার হাসপাতালে। বিধিনিষেধ না মানায় রাজধানীতে আরো 320 জন গ্রেফতার। বৃষ্টি আর ছুটিতে রাজপথ প্রায় জনশূন্য। সেনা ও পুলিশি তৎপরতায়ও কয়েকটি জেলায় ঢিলেঢালা ভাব। প্রবাসীদের টিকা নিবন্ধন শুরুর দিনেই কারিগরি জটিলতা। করোনার ভয়াবহতায় উদ্বেগ তৈরি পোশাক খাতে। পরিস্থিতির উন্নতি না হলে রপ্তানি আদেশ স্থানান্তরের শঙ্কা। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে বেশ কটি নদীর পানি বিপদসীমার ওপরে, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। বন্যা দীর্ঘস্থায়ী না হওয়ার আভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাই।